টয়রা কাপড়ের তৈরি ডিজাইন করা হলদেটে মাখন রঙা জানালার পর্দা ভেদ করে সূর্যের সূক্ষ্ম আলোক রশ্মি কিরণ রুমে প্রবেশ করছে। মৃদু হাওয়ায় উড়ছে রঙিন পর্দা, ঝলমলিয়ে উঠছে কক্ষের বিশেষ ধরনের পাথরের কারুকার্য শোভিত বেশ কিছু ফার্নিচার। বাইরের মৃদু আলোকিত রশ্মি মোমের চোখে পড়তেই কপাল কুঁচকে ফেলল সে। আড়মোড়া ভেঙে উঠতে যাবে তখনই নিজের উপর ভারী কোনো অস্তিত্ব অনুভব করল। পিটপিট করে চোখ খুলে নজর রাখল সেথায়। আগুনের স্নিগ্ধতায় ভরপুর বাচ্চামো মুখমণ্ডল ভেসে উঠল চক্ষুদয়ের সম্মুখে। শৈলপ্রান্ত গোটানে তার এলোমেলো চুল, ঠোঁটজোড়া নিভৃতে কিঞ্চিত বেঁকে রয়েছে। মোমের অনাবৃত দেহের বক্ষভাজে মুখ লুকিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। লোকটার ভারী ক্ষী তপ্ত নিঃশ্বাস মোমের গলায় পড়ছে। সাপের মতো শক্ত করে পেঁচিয়ে নিজের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মোম পেলব হাত গুজে দিল ব্যক্তিগত পুরুষটির চুলের ভাঁজে, আলতো করে টেনে দিল তা। বুকের সঙ্গে গাল লাগায় ঠোঁট জোড়া চোখা হয়ে রয়েছে, দেখতে অনেকটা পাখির ঠোঁটের মতো লাগছে। মোম পদ্মকুড়ির ন্যায় ঠোঁট মিলিয়ে এক পেশে হাসত, মিহি কণ্ঠে ডাকত, মাস্টারমশাই উঠুন, বেলা গড়ালো যে। আগুনের ঘুমো ঘুমো নিষ্প্রভ ক্ষীণ জবাব, কোমলমতি ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। আগুন মৃদু গুঙিয়ে নড়ে চড়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয়। মোমের হাসি পেল, হাতের আঙুলি ধারা আগুনের কানের মধ্যে সুরসুরি দিল। লাভ হলো না, পিঠে গলায় দিল। একই অবস্থা, কোনো হেলদোল নেই। মোমের মনটা খারাপ হয়ে গেল। এই লোকের সুরসুরি নেই নাকি? মোম কেমন ছোঁয়া দিলে এতক্ষণে তার অবস্থা বেগতিক অস্বাভাবিক হয়ে যেত। মোম ঠেলে আগুনকে সরিয়ে দিতে চাইল, তবে তার চুনোপুটি হস্তে সেটা সম্ভব হলো না। নিজেও নড়তে পারছে না। আগুন তার ভারী শরীরের অর্ধেক তার মোমের উপর দিয়ে রেখেছে। মোম ঠোঁট উঠে হালকা চেঁচিয়ে বলে ওঠে, উঠুন বলছি, এত সকাল পর্যন্ত পড়ে পড়ে ঘুমানো মোটেই উচিত না। আগুন বিরক্ত হলো, ঘুম কেটে গিয়েছে। আজকে তার কলেজে যেতে হবে না, ছুটি পেয়েছে, তাহলে এত তাড়াতাড়ি ওঠার কি প্রয়োজন? মেজাজ খারাপ হলো। সজোরে মোমের গ্রীবায় সূক্ষ্ম দাঁতের শক্তি প্রয়োগ করল। ব্যথায় কুকড়ে গেল মেয়েটা। ক্ষীণ স্বরে ব্যথাতুর আওয়াজ তুলল। এতে আগুনের কোনো ভাবান্তর ঘটল না, ভাবলেশীন ভঙ্গিতে রইল। মোম দুম করে আগুনের উন্মুক্ত পিঠে আঙুল মুষ্টিবদ্ধ করে কিল বসিয়ে দিল। আগুন চকচকে দণ্ডপাটি বের করে হেসে ফেলল। মোম কি তাকে সত্যি মেরেছে? আগুনের বিশ্বাস হচ্ছে না। মনে হয়েছে কোনো নরম তুলতুলে জিনিস পিঠের ওপর পড়েছে। আগুন সন্তর্পণে বালিশে শুয়ে পড়ল। মোমকে বলিষ্ঠ হাতে বেষ্টন করে নিজের উপর নিয়ে নিল। কপালে চুমু খেল দৃঢ়তার সমেত। মুখের ওপরে আসা চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে ঘুম জড়ানো মাদকতা গলায় বলল, বেশি সকাল তো হয়নি, সবে ভোরের আলো ফুটেছে, এখন উঠে কি করবে? মোম বিরতিহীনভাবে অন্যদিকে চেয়ে ফ্যাচ ফ্যাচ স্বরে আওড়ালো, নাস্তা বানাতে হবে না? তাছাড়া ভোর সকালে ঘুম থেকে উঠতে হয়, দেরি করা ঠিক না। মোমের গালে নাক ঘষে আগুন নিরেট স্বরে বলে, বাসায় তো আর কেউ নেই যে তুমি ব্রেকফাস্ট না বানালে তারা খেতে পারবে না। দরকার হলে হোটেল থেকে নিয়ে আসবো, তবু তুমি এখন উঠতে পারবে না। আমি উঠতে দিব না, আমার সাথে লেপ্টে শুয়ে থাকতে হবে। মোম মুখটি ঝামটি মারল। আগুন ভ্রু যুগল কুচকে ফেলল। বিষয়টা ভালো লাগলো না। চোয়াল ধরে চার জোড়া ওষ্ঠপট একত্রে মিলিত করে দিল। আকস্মিক আক্রমণে মোম চক্ষুদয় বড় বড় করে তাকালো। আগুনের লাগামহীন বেলাল্লাপনা আচরণে বাধ্য হয়ে সঙ্গ দিল। সময় নিয়ে মোমের অধর ছাড়ল। মোমের গলায় আলতো কামড় দিয়ে ঠোঁট জোড়া সেথায় চেপে রেখে গুরু গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে নিয়ে তোমার কোনো অভিযোগ আছে মোম? মোম মাথা তুলে তাকায়, অবুঝ গলায় প্রশ্ন করল। আপনি ঠিক কি বলতে চাইছেন? আগুন রাশভারী কণ্ঠে জানালো, মানে আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে কি না, আমার কাছে তুমি নিজেকে সুখী মনে করছো কি না, এসব জানতে চাইছি। রক্তচাপা অধর প্রসারিত করে মোম কিঞ্চিত মুচকি হাসল। নির্দ্বিধায় গালে কোমল এক হাত রেখে আগুনের নাকে টুপ করে একটা চুমু খেল। ঘন পাপড়িযুক্ত নয়ন যুগল অল্প সংকুচিত করে দৃষ্টিতে দৃষ্টি মিলাল। পাতলা অধর নেড়ে নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে জবাব দিল, আপনার মতো স্বামী পেয়ে যে মেয়ে বলবে সে সুখ খুঁজে পায়নি, তাহলে আমি মনে করি পৃথিবীতে আর কোনো নারী তার স্বামীর কাছে সুখী হতে পারবে না।
আগুন তৃপ্তিদায়ক প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করল। মোমকে আরো শক্ত করে নিজের সঙ্গে মিশিয়ে উৎফুল্লতার স্বরূপ ভরাট গলায় বলল, তোমার মতো নরম মনের নরম স্বভাবের জীবন সঙ্গিনী পেয়ে আমি তার চেয়েও বেশি খুশি। আমার কোমলমতি, সব সময় এভাবেই লুকিয়ে রাখবো আমার বক্ষ পিঞ্জিরায়। এই জায়গাটা একান্তই তোমার জন্য বরাদ্দকৃত। তুমি ছাড়া অন্য কারো প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ। সহনশীল উষ্ণ গরমের দুপুর, প্রকৃতির এক উজ্জ্বল এবং তপ্ত সময়, যেখানে সূর্যের তীব্র রশ্মি মাটি ও আকাশে এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দেয়। এই সময়টা যেন এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, যেখানে প্রকৃতি তার সর্বাত্মক রূপে উপস্থিত থাকে। শীতল বাতাস যদিও গরমের ছোঁয়া দেয়, তবুও তা এক অদ্ভুত প্রশান্তি আনে। তবে চৈত্রের সময়টাতে কাঁচামরিচ, শসা ও তরমুজের মতো মৌসুমি ফলের বিক্রি শুরু হয়ে যায়, আর এগুলোর তাজা গন্ধ ভাসতে থাকে বাতাসে। ভর দুপুরে আনিকার কলেজের গেটের সামনে গাড়ির সঙ্গে হেলান দিয়ে পা আড়াআড়িভাবে রেখে দাঁড়িয়ে রয়েছে আয়মান। ভ্রুকুচকে ঠোঁট জোড়া চোখা করে ফোন টিপছে আর বারবার গেটের দিকে নজর বোলাচ্ছে। সে কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আনিকার জন্য অপেক্ষা করছে। অবশ্য দোষ আয়মানেরই, এত তাড়াতাড়ি কেন এসেছে? আনিকা বলেছে বিকাল 3টার সময় আসতে, কিন্তু আয়মান 1:30টায় চলে এসেছে। বিরক্তিতে নাক মুখ বিকৃত করে রেখেছে, ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে সূর্যের রোশনাইতে। অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে অবশেষে আগমন ঘটল আনিকার। হাঁপাতে হাঁপাতে আয়মানের সামনে এসে দাঁড়ায়। দৌড়ে আসায় হয়রান হয়ে গিয়েছে। আয়মান পকেট থেকে সুতির রুমাল বের করে। আনিকার শ্যামলাটে মুখশ্রীতে জমা হওয়া বিন্দু বিন্দু ঘামের ক্ষুদ্র ফোঁটা মুছে দিচ্ছে। আয়মান শান্ত কণ্ঠে শুধালো, এত দেরি হলো কেন? আনিকা ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে ঢকঢক করে পানি খেয়ে নিল। লম্বা শ্বাস টেনে জানায়, স্যার ক্লাস থেকে বের ছিল না। তিনি বের না হলে কিভাবে আসি বলুন? আচ্ছা। বিরক্ত হয়েছিলেন? আয়মান পাল্টা প্রশ্ন করল। নিজের উপর কেউ বিরক্ত হয়? আনিকা অবাক হয়ে ভাবুকতা সমেত ফ্যালফেল করে তাকায়। আয়মান একই ভঙ্গিতে ফের বলে ওঠে, তোমার উপর বিরক্ত হওয়া মানে নিজের উপর বিরক্ত হওয়া। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গ আমার। নিজের উপর কিভাবে বিরক্ত হই বলো? আনিকা সন্ধি গলায় ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। আপনার মুখভঙ্গিতে বিরক্তিকর আভা স্পষ্ট। আয়মান ফিচেল হাসল। আনিকার গাল টিপে নরম কণ্ঠে বলল, আমি মূলত নিজের উপর বিরক্ত ছিলাম। তুমি নিষেধ করা সত্ত্বেও জলদি চলে এসেছিলাম। তবে তোমার মায়াবী মুখশ্রী দেখে এখন বিরক্তিকর ভাবটা চলে গিয়েছে। আনিকা চক্ষু হাসল। নিজ ইচ্ছায় আয়মানের আঙুলের ফাঁকে নিজের চিকন চিকন আঙুল গুজে গম্ভীর স্বরে অধর প্রসারিত করে বলল, ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে অপেক্ষা সবাই করতে পারে না। আয়মান আনিকার চোখে চোখ রাখল। নজরে নজর মিলিয়ে দৃঢ়চিত্তে আবেগমুখ বলায় বলে ওঠে, আমি পারি। আনিকা কটাক্ষ করে বলে, হ্যাঁ, সেটা কতখানি সত্যি তা তো দেখতেই পারছি। আয়মান ভ্রুকুচকে জানতে চাইল, তুমি কি আমার ইনডিরেক্টলি অপমান করলে? অপমান কেন করব? তোমার কথা শুনে মনে হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবেন নাকি বাড়িতে ফিরবেন? আমি না, তুমি শুরু করেছো। আনিকা ভাবলেশীনভাবে জবাব দিল, কে শুরু করেছে বোঝাই যাচ্ছে। চলুন, কথা না বাড়িয়ে বাড়ি ফেরা যাক। আনিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়মান নিজ বাড়িতে ফিরে যায়নি, শ্বশুর বাড়িতে থেকে গিয়েছে। আর আজকে এখানে থাকবে বলে মনে স্থির করেছে। সানাউল্লাহ কিছু বলেননি, বরং তিনি খুশি হয়েছেন। কিন্তু আনিকা খুশি হতে পারছে না। তার বুকের ভেতর ধক ধক করছে। কারেন্টের শক খাওয়া মানুষের মতো হাত পা কাঁপাকাঁপি করছে। আয়মান বাড়িতে থাকলে ওকে চালিয়ে মারবে। আল্লাহ মালুম কত উল্টাপাল্টা কাজ করে বসবে কে জানে। ভাবতেই আনিকার মুখভঙ্গি কাঁদো কাঁদো হয়ে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিয়েছে আয়মান। হাত দুটো মাথার পেছনে নিয়ে গলা উঁচিয়ে দরজায় নজর বুলিয়ে দেখছে আনিকা আসছে কিনা। মাঝে মাঝে আনিকার সাথে শ্বশুর বাড়ি এসে রাত্রি যাপন করত। সেই সুবাদে এখানে আয়মানের বেশ কিছু কাপড় চোপড় রয়েছে, তাই ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে কি পরবে ভাবতে হয়নি। অনেকটা সময় পর আনিকা বেডরুমে পা রাখল। দরজা আটকে বিছানায় আসতেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। আয়মান পাতলা কাঁথা দিয়ে আপাদমস্তক ঢেকে শুয়ে আছে। আনিকা পাত্তা দিল না। ভেংচি কেটে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসছে। মাথা হতে ক্লিপ খুলে ফেলল। ঘন কালো কেশগুলো মুহূর্তে পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল।
বিছানায় এসে বসল। ক্লান্ত লাগছে, রেস্ট নেওয়া প্রয়োজন। আরমানের পাশে শুবে কি শুবে না সেটাই ভাবছে। আকাশ কুসুম কল্পনা করে ঠোঁটে ঠোঁট চেপে আরমানের মুখ হতে কথাটা সরিয়ে সে ঘুমিয়ে পড়েছে কিনা চেক করল। আরমানের চোখের পাতা কিঞ্চিত নড়বড় করছে। ঘুমিয়ে গিয়েছে নাকি ঘুমায়নি বোঝা মুশকিল। আনিকা ঠোঁট বাঁকিয়ে উঠে যেতে চাইল, তার আগেই আয়মান খপ করে আনিকার বাহু চেপে কাঁথার ভেতর ঢুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আনিকা হকচকিয়ে যায়, পেছন ফিরতে চাইলে পারল না। আয়মানের বুকের সঙ্গে তার পৃষ্ঠদেশ স্যাঁতসেঁতে মাটির ন্যায় মিশে আছে। পেটের উপর আয়মানের হাতের বিচরণ। আনিকার লজ্জা লাগছে, হাঁসফাঁস বিমূঢ় অনুভূতি হচ্ছে। কোনঠায় লজ্জাপতি প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। ছোটার জন্য প্রচণ্ডতায় ছটফট করছে। ঘাড়ে আয়মানের পুরুষালী গরম তপ্ত নিঃশ্বাস আষ্টে পড়তেই ছটফটানি নিমিষেই কনকনে শীতের মতো কাঁপাকাঁপিতে রূপ নেয়। আনিকার ব্যাকুলতা বুঝতে পেরে আয়মান মিটিমিটি হাসল। উষ্ণ ওষ্ঠপুট এগিয়ে আনিকার ঘাড়ে চুমু দিয়ে হিসিয়ে আয়মান বলে, ত্রিং বিরিং করছো কেন? একদণ্ড স্থির হয়ে থাকা যায় না? ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি নাকি? আপনি না ঘুমাচ্ছিলেন? কে বলল? দেখে মনে হয়েছিল। আনিকার কানের পিঠে খোঁচা খোঁচা দাড়িযুক্ত নাক মুখ ঘষল আয়মান। আনিকা বক্ষ গহ্বরে ঢিপ ঢিপ করছে করতাল। উৎকণ্ঠিত নিষিদ্ধ স্থবির দমিয়ে রাখা কষ্টদায়ক হয়ে পড়েছে। শক্তি প্রয়োগ করে কিছুটা শরীর বাঁকিয়ে আয়মানের বুকের ভেতর ঢুকে গেল। খামচে ধরল আয়মানের কাঁধের টি শার্ট। আয়মান মৃদু হাসল। অনুভূতির জোয়ার প্রগাঢ়তা করতে আনিকার ঘাড়ে মুখ ডুবিয়ে উদরে শীতল হাতের পরশ দিল। সর্বাঙ্গে ঝঙ্কার দিয়ে শিউরে উঠল নাজুক মেয়েটা। আনিকার ঘন ঘন রুদ্ধশ্বাস অনুসন্ধানের তোপে মেয়েলি বক্ষ বিভাজন ওঠানামা করছে, যা আয়মানের উষ্ণ বুকের সঙ্গে মিশে রয়েছে। আনিকাকে জ্বালাতে গিয়ে আয়মান নিজেই বেসামালে বুধ হয়ে নিয়ন্ত্রণ হারালো। মন গহীনে সংকীর্ণ গণ্ডির ইচ্ছাগুলো মাথাচাড়া দিয়ে উঠল। সুখকর অনুভূতির দাবানল মুহূর্তেই খেই হারিয়ে বসল। চোখ খিচে বন্ধ করে বুকের মধ্যে থরথর করে কেঁপে যাচ্ছে আনিকার পাতলা গরনের শরীর। এতে যেন আয়মান আরও বেসামাল উৎপীড়নের ইচ্ছায় ডুবে গেল। চেয়েও নিজের উদ্দীপনা দমিয়ে রাখতে পারছে না। সময় নিল কিছুটা। শূন্যতার নিজ হৃদয়ের কথা ছটকা মেরে আনিকাকে বুক থেকে সরিয়ে দিল। অপেক্ষা করল না, পেছনে হাত দিয়ে আনিকার জামার ফিতা একটানে খুলে ফেলল। আনিকার সম্ভূতি ফিরল। নিগুড়ো চাউনিতেই চমকে উঠল নাজুক মেয়েটা। আয়মানের মুখবিবর গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। ছেলেটা কেমন উন্মাদের ন্যায় আচরণ করছে। সে কি করছে আজও তার খেয়াল আছে নাকি কে জানে। আনিকার কাঁধ থেকেই জামার হাতা নামিয়ে সেথায় উষ্ণ ঠোঁট চেপে ধরে আয়মান। আনিকা চুল খামচে ধরে আয়মানের কানের নিকট মুখ নিয়ে কাঁপা গলায় বলে উঠল, নিজেকে সংযত করুন, এসব ঠিক না। অস্পষ্ট শব্দগুলো আয়মানের গণগোচর হলো বটে। পৃষ্ঠদেশে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে নেশাক্ত কণ্ঠে আবেগময় অনুরাগে আবদার ছুড়ল, সব কিছু ঠিক, আমার স্বামী স্ত্রী। আনিকা প্লিজ বাধা দিও না, আমার এখন তোমাকে চাই, আটকেও না আমায়। নিদারুণ ভঙ্গুর আকুলতা বাক্যে আনিকা পাল্টা কিছু বলতে পারল না। শ্বাসনালী যেন কোনো অদৃশ্য বাঁধনে বেষ্টনী ধারা আবদ্ধ হয়ে রয়েছে। আয়মানের ছোঁয়ায় তার মেয়েরই তনুমন শরীর আগ্রহী হতে রাজি। আনিকা উৎকণ্ঠিত পেলব হাতে আয়মানের পিঠ আঁকড়ে ধরে নির্বিঘ্নে সায় জানালো সর্বনাশ সুমধুর আহ্বানে। আনিকার সম্মতি পেতেই আয়মান আরও ব্যাপরোয়া হলো। ব্যস্ত হস্তে আনিকার জামা খুলে ফেলল। তীর করে কেঁপে ওঠা আনিকার ওষ্ঠদয় নিজ ওষ্ঠের ভাঁজে নিয়ে নিল। কোমরে চাপ প্রয়োগ করে নিজের উন্মুক্ত শরীরের সঙ্গে গভীরভাবে মিশিয়ে নিল। প্রেম নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ল। আয়মানের মাতাল করা প্রতিটি চুম্বনে খেই হারিয়ে বসল আনিকা। তারা একে অপরের হৃদয়ের সীমানা অতিক্রম করতে লাগল। বিকেলের মধ্যভাগ সময়ে নিস্তব্ধতা কক্ষে প্রেমের এই সফর যেন দুই নাদান চড়ুইয়ের আলিঙ্গনে আরো রঙিন হয়ে উঠল। ক্যালেন্ডারে পাতা উল্টাতে উল্টাতেই জীবন থেকে 2 বছর পেরিয়ে গিয়েছে। 2 বছরে বদলে গিয়েছে অনেক কিছু। সময় সদা বহমান, কোনো শক্তি পারে না সময়কে ধরে রাখতে। হারিয়ে যাওয়া সব সম্পদই পুনরুদ্ধার করা সম্ভব, কিন্তু গত হয়ে যাওয়া সময়কে ফিরে পাওয়ার কোনো উপায় নেই। অন্ধকার না থাকলে আলোর যেমন কোনো মূল্য নেই, তেমনি অমঙ্গল না থাকলে মঙ্গলেরও কোনো অস্তিত্ব থাকতো না।
সুখ দুঃখ আরও অন্ধকার, মঙ্গল অমঙ্গল, এরা প্রত্যেকেই যেন একই বস্তুর এপিঠ ওপিঠ মাত্র। যেখানে অমঙ্গলের সূচনা সেখানেই মঙ্গলের আবির্ভাব। দুয়ের সংমিশ্রণে গড়ে ওঠে মানব জীবন। প্রকৃতির নিয়মে এই ধারা অব্যাহত প্রতিটি মানুষের জীবনে। আয়মান অনার্স কমপ্লিট করে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসায়ী কাজে সাহায্য করছে। ময়ূরী কোর্স কমপ্লিট করে এখন চাকরির জন্য ইন্টারভিউ দেবে। আনিকা অনার্সে ভর্তি হয়েছে। ইন্টার শেষ করার পর থেকে শ্বশুর বাড়ি থাকে, অনুষ্ঠান ছাড়াই থাকে। সে ইচ্ছাকৃত থাকতে চায়নি। সবই আয়মানের পাগলামোর জন্য। আয়মানের এক কথা, আনিকার পরীক্ষা শেষ, তাই আয়মানের সাথে শ্বশুরবাড়ি থাকতে হবে। রাশেদ বলেছেন আগে অনুষ্ঠান হোক, তারপর থেকে আনিকা এখানে থাকবে। আয়মান মানতে নারাজ। বউকে কোনো মতেই বাবার বাড়ি রাখবে না সে। এ নিয়ে রাশেদ আয়মানকে অনেক বকাঝকা করেছেন, তবে তাতে খুব বেশি লাভ হয়নি। আয়মান রেগে মুখ ফসকে বলে ফেলেছিল, বিয়ে করেছি কি বউ ছাড়া থাকতে? আমার বউ আমার সঙ্গেই থাকবে। প্রত্যুত্তরে রাশেদ পাল্টা বলার মতো কথা খুঁজে পাননি। মোম আগের তুলনায় অনেক ম্যাচিউর হয়ে গিয়েছে, তবে চঞ্চলতা কমেনি। আর না আগুনকে জ্বালাতন করতে ভুলে। এর কারণ আগুন এখন আগের মতোই মোমকে ধমকাধমকি করে, শাসন করে। সেজন্য মোম সর্বদা প্রস্তুত থাকে আগুনকে জ্বালাতে। আগুন তার নিজস্ব প্রফেশন নিয়ে দিব্যি আছে। আগুন এখন ভাড়া করা ফ্ল্যাটে থাকে না, তবে ফ্ল্যাট ছেড়েও দেয়নি, সেটা এখনও আছে। মোমকে নিয়ে নিজেদের আসল বাড়িতে ফিরে এসেছে। এখান থেকেই মোমের কলেজে যেতে সুবিধাজনক। মোম থাকবে শ্বশুর বাড়ি, আর আগুন তার কোমলমতিকে ছাড়া একা একা ফ্ল্যাটে থাকবে, সেটা আজও সম্ভব? অগত্যা বউয়ের টানে আগুনও বাড়িতে থাকতে শুরু করেছে। মোম ছাড়া আগুন যেমন এক মুহূর্তও থাকতে পারে না, ঠিক তেমনি মোমও আগুনকে ছাড়া থাকতেই পারে না। আগুনের নেশায় তীব্রভাবে আসক্ত হয়ে গিয়েছে। মোম বাবার বাড়ি যাওয়ার জন্য বায়না ধরে না। আগুন ছাড়া মোমের এক মুহূর্ত চলে না। মাঝে মাঝে আগুনের সাথে বাবার বাড়ি গিয়ে দেখা করে, আবার আগুনের সাথেই ফিরে আসে আগুন নামক স্বামীর সুখ নিরে। আজ আগুনের জন্মদিন উপলক্ষে শিকদার বাড়িতে সকাল থেকে আয়োজনের তোড়জোড় চলছে। শাশুড়ির থেকে যখন মোম শুনতে পেয়েছে আজ আগুনের জন্মদিন, তখন থেকেই আগুনকে সারপ্রাইজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মোমের 16তম জন্মদিন আগুনকে সারপ্রাইজ দিয়েছিল, তাই মোমও নিজের মতো করে তার মাস্টার মশাইকে সারপ্রাইজ দিতে চাইছে। মিনা রান্নাঘরে কাজ করছেন। মোম আনিকা তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। হরেক রকমের খাবারের আইটেম রান্না করা হয়েছে। আগুনের জন্য মোম নিজের হাতে পায়েস বানিয়েছে, অবশ্য শাশুড়ির সহায়তায়। রান্না করার বেশিরভাগ আইটেম মোম নিজে রেঁধেছে। খেতে কেমন হবে মোম জানে না, তবে রান্নাগুলো ভীষণ যত্ন নিয়ে করেছে। আনিকা মুরগির মাংসে পানি দিয়ে ধৌতকরণ করছে। মিনার দিকে একবার লক্ষ্য করে মোমকে উদ্দেশ্য করে বলল, ভাবি শুধু রান্না করলেই হবে? রাতের রোমান্টিক মুহূর্তের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করবে না? মোম চুলার আঁচ কমিয়ে চোখ পাকিয়ে তাকায়। কণ্ঠ খাদে এনে মৃদু স্বরে থমকে বলল, ভালো হচ্ছে না কিন্তু আপু। সম্পর্কে আমি তোমার ভাসুরের বউ, তাই আমার সঙ্গে হিসেব করে কথা বলবে, এসব কথা বলবে না আর। মোম বয়সে ছোট বলে আনিকাকেও আপু বলে সম্বোধন করে। দুইজন বোনের মতো মিলেমিশে থাকে। আনিকা দুষ্টু কথা বলে মোমকে খোঁচাখুচি করে, কিন্তু মোম স্বভাব সুলভ চুপ থাকে। আনিকা ঠোঁট চেপে হেসে মিটিমিটি বলে, জানি জানি, ঠিকই রাতে আগুন ভাইয়ার জন্য সারপ্রাইজ প্ল্যানিং করছো, কিন্তু আমার কাছে স্বীকার করতে চাইছো না। মোম কটাক্ষ করে বাঁকা হেসে বলল, তুমিও কম যাও না। সেদিন তো দেখালাম ড্রয়িং রুমে আয়মান ভাইয়ার সাথে চিপকা চিপকি করছিলে, সেই হিসেবে আমি যা করি সকলের দৃষ্টিকোণে আড়ালে। মোমের মুখের উপর খোঁচা মারা কথায় নিমিশেই আনিকার হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে গেল। ও ভেবেছিল সবসময়ের মতো মোম এবারও চুপ থাকবে, মোম যে জায়গা মতো খোঁচাটা দিয়ে দেবে। আনিকা সেটা ঘুণাক্ষরও টের পায়নি। মাছের আঁশটা গন্ধে হঠাৎ মোমের গা কুড়িয়ে উঠল। রান্নাঘরের বেসিংয়ে গল গল করে ভূমি করে দিল। আনিকা খেয়াল করে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দে মিনা ঘাড় ঘুরিয়ে মোমকে দেখে আটকে উঠলেন। তড়িঘড়ি করে এগিয়ে এসে মোমকে আঁকড়ে ধরলেন। মোমের শরীর টলছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, হাত পা অবশ অবশ লাগছে। মোম টিকতে না পেরে শাশুড়ির উপর ঝরে পড়ল। পানির কণা চোখে মুখে পড়তে মোম পিটপিট করে তাকায়। মাথাটা ভার ভার লাগছে। মিনা রান্নাঘরে চেয়ার এনে মোমকে বসিয়ে দিয়েছেন, মাথায় তৈল পানি দিয়ে দিয়েছেন। আনিকা ফ্লোরে বসে মোমের হাতের তালু ঘষছে।
ময়ূরী প্রেশার চেক করছে। মিনা অস্থির গলায় শুধালেন, তোমার শরীর খারাপ? আমাকে বলনি কেন? হঠাৎ কি হলো তোমার? ঠিক মতো খাওয়া দাওয়া করো না নাকি? ময়ূরী ফট করে উচ্ছ্বসিত কণ্ঠে হাস্যোজ্জ্বল মুখে বলল, মা, আমার মনে হচ্ছে বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। ময়ূরীর কথার মানে মোম বুঝতে পারল, তবে মোমের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। মুখবিবর স্বাভাবিক রেখে শান্ত কণ্ঠে জানালো, তেমন কিছু না। বছরখানেক আগে মাস্টারমশাইয়ের সঙ্গে ওনার কলেজের অনুষ্ঠানে গিয়েছিলাম, তখনও এরকম বমি হয়েছিল। কালকে রাতে খাইনি, সকালে অল্প সেমাই খেয়েছিলাম। হয়তো খালি পেটে মিষ্টি খাওয়ার এমন বমি হয়েছে। ময়ূরী জহুরি চোখে মোমের আপাদ মস্তক পর্যবেক্ষণ করল, চোখের দিকে চেয়ে সন্দেহী গলায় প্রশ্ন করল, তোমার লাস্ট পিরিয়ড ডেট কবে ছিল? মোম লজ্জা পেল আর চোখে শাশুড়ির দিকে তাকায়। মিনা ওর দিকেই তাকিয়ে আছেন। মোমের নিশ্চুপতা কাটিয়ে মিনা অধৈর্য সহিত উদ্বিগ্ন কণ্ঠে বলেন, চুপ করে আছো কেন ময়ূরী? যা জানতে চাইছে উত্তর দাও। মোম মাথা নিচু করে মিনমিন করে বলল, গত 2 মাস যাবৎ পিরিয়ড মিস হচ্ছে। ময়ূরী ব্যগ্র কদমে তুরন্ত ছুটল নিজের কক্ষে। ওয়ার্ড্রোব হতে একটা কিট নিয়ে ব্যস্ত কদমে পুনরায় রান্নাঘরে এলো। হসপিটালের একজনের জন্য ভালো ব্র্যান্ডের কিট নিয়ে এসেছিল। কালকে তাকে দেওয়ার কথা, কিন্তু আজকে এটা দ্বারা বাড়ির লোকের কাজ সরবে। আগুনের বেডরুমে একরাশ অস্থিরতা নিয়ে 3 মানবী নারী অপেক্ষা করছে। মোম ওয়াশরুমের দরজা খুলে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। কিটটা ময়ূরীর হাতে দিল। মোমের কেমন যেন লাগছে। ময়ূরীর তীক্ষ্ণ দৃষ্টিতে কিটের স্পষ্ট লম্বালম্বিভাবে 2টো দাগ লক্ষ্য করে উৎফুল্লতা সমেত চিৎকার করে ওঠে, ভাবি প্রেগনেন্ট। রুমের মধ্যে যেন ছোটখাটো একটা ব্লাস্ট হলো। মোম চমকে ওঠে, আবেগেই চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে গিয়েছে। আনিকা লাফিয়ে উঠল। মোমকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানালো আনিকা, ময়ূরী। মিনা খুশিতে গদগদ হয়ে মোমকে জড়িয়ে ধরে কপালে দৃঢ় চুমু এঁটে দিলেন। কত বছর পর শিকদার বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। মাথায় হাত রেখে মুচকি হেসে মিনা বললেন, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। সদা সুখে থাকো মা। মোম ঠোঁট চেপে কান্না আটকে ধীর গলায় পড়ল, মা, আপনার ছেলেকে কিছু বলবেন না, আমি নিজে তাকে খবরটা দিতে চাই। মিনা সম্মতি প্রকাশ করলেন। আচ্ছা। মোমের হাত ধরে মাথায় নিকট চিন্তিত ভঙ্গিতে বসে রয়েছে আগুন। আজ কলেজ থেকে ফিরতে দেরি হয়েছে। বাড়িতে আসতেই আনিকা দরজা খুলে দিয়েছে। নিজের মধ্যকার উত্তেজনা দমিয়ে রাখতে না পেরেই গড়গড়িয়ে বলে ফেলেছিল মোম খুব অসুস্থ। ভাগ্যিস আর কিছু বলেনি। ব্যাস, তখন থেকেই মোমের পাশে ঘাপটি মেরে বসে আছে। মোমের অসুস্থতার কথা শুনতে আগুনের বেগতিক অস্বাভাবিক অবস্থা, বক্ষ স্পন্দনে কেমন চিনচিনে ব্যথা অনুভব করেছিল। সুস্থ সবল বউ বাড়িতে রেখে গিয়েছিল, আর এসে দেখে বউ অসুস্থ। সেটাকে আগুনের সহ্য হয়। মোমের বিরক্ত লাগছে। এভাবে গা ঘেঁষার মানে কি? কলেজ থেকে এসে ফ্রেশ হয়নি, এমনকি খায়নি, পোশাক চেঞ্জ করেনি। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এ লোকের সেদিকে কোনো খেয়াল নেই। বাড়ির সদস্যরা কি ভাবছে? নিশ্চয়ই আগুনকে বউ পাগল ভাবছে। কিন্তু মোম তো লজ্জা পায়। মোমের গালে হাত রেখে মায়াভরা চাহনি নিক্ষেপ করে আগুন উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় কষ্ট হচ্ছে? অসুস্থ হয়েছ কিভাবে? বেশি খারাপ লাগছে? মোম গাল হতে হাত সরিয়ে দিল। তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু স্বরে চেঁচিয়ে বলল, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। চিন্তা হচ্ছে আমার। মোম হতাশ কণ্ঠে বলে, বললাম তো ঠিক আছি, আপনি এত ব্যস্ত হবেন না। কথা শুনছেন না কেন? মোম ঠেলে ঠুলে আগুনকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আগুন ঝটপট ফ্রেশ হয়। খাওয়া দাওয়া করে মোমের পাশে এসে শুয়ে পড়ল। টেবিল এক হাতে এত এত খাবার আইটেম দেখে আগুন ভীষণ অবাক হয়েছিল। তাও সবগুলো আগুনের পছন্দের খাবার, তবে বেশি ঘাটেনি। ভেবেছে হয়তো এমনি এত রান্না করেছে। খাবার মজা হয় আগুন তৃপ্ত সহ পেট ভরে খেয়েছে। ক্লান্ত থাকার কখন যে চক্ষু জোড়ায় তন্দ্রা লেগে গিয়েছিল আগুন টেরই পায়নি। যখন তন্দ্রা ছুটেছে তখন রাতের দ্বিতীয় প্রহর শুরু। হাতড়িয়ে মোমকে খোঁজার ব্যর্থ চেষ্টা চালালো। মোমের নাগাল না পেয়ে উঠে বসল। পুরো বাড়ি জুড়ে অন্ধকার, শুধু ড্রয়িং রুমের ঝাড়বাতি জ্বলছে। সেটা সূক্ষ্ম আলোক শিখা রুমে প্রবেশ করছে। দরজা খোলা। মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখলো রাত 12টা বেজে গিয়েছে। আগুন রুমের লাইট অন করে ফ্রেশ হয়ে আসলো। ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মুখমণ্ডলের পানি মুছছে। তখনই দেখতে পেল ড্রেসিং টেবিলের দর্পণে ছোট একটা কাগজের টুকরো আটকানো।
কাগজে কিছু লেখা রয়েছে। আগুন ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে কাগজের টুকরো অংশটা হাতে তুলে নিল। কাগজের গোটা গোটা অক্ষরে লেখা বাক্যটায় ভ্রু কুচকে রুক্ষ স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো। বিছানার একপাশে একটা প্যাকেট রাখা আছে, প্যাকেটে যা আছে পড়ে ড্রয়িং রুমে চলে আসুন, আপনার অপেক্ষায় থাকবো। আগুনের বুঝতে বাকি নেই এটা তার কোমলমতির হাতের লেখা। এখন প্রশ্ন হলো, এত রাতে উধাও কেন হয়েছে মেয়েটা? আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে এত না ভেবে প্যাকেট খুলে দেখলো দারুণ পায়জামা পাঞ্জাবি সেট, দেখতে ভীষণ সুন্দর। আগুন চটজলদি রেডি হয়ে ধীর কদমে বেরিয়ে আসতো। ও আসা মাত্রই ঝাড়বাতি নিভে গেল। এত এক পরিবর্তে জ্বলে উঠল কতগুলো বার্থডে ল্যাম্প। ল্যাম্পের আলোতে আপন মানুষদের মুখগুলি স্পষ্ট দেখতে পেল। ড্রয়িং রুমে নজর বুলিয়ে বার্থডে সাজসজ্জা দেখে আগুন অবাকে চরম সীমানায় পৌঁছে গেল। মুহূর্তেই পুরো বাড়ি পুনরায় কৃত্রিম আলোয় ভরে উঠল। রাশেদ নিজ ইচ্ছায় প্রথমবারের মতো বড় ছেলেকে বুকে জড়িয়ে নিষ্প্রভ গলায় বলে উঠলেন, শুভ জন্মদিন আব্বাজান। আগুন ভাষা হারিয়ে ফেলেছে। কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই ভুলে গিয়েছে। একের পর এক ঝটকা সহ্য করতে পারছে না। মোমের প্রেগনেন্ট হওয়ার খবর রাশেদ মিনার থেকে শুনেছেন। আগুনকে চুপ থাকতে দেখে তৃপ্তিময় হেসে রাশেদ মিহি কণ্ঠে ফের বলেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কেকটা কাটো, সেই কখন 12টা পেরিয়ে গিয়েছে। সকলে মিলে আগুনকে বার্থডে উইশ করলো। মাথায় হাত রেখে মিনা প্রাণপণে ছেলের জন্য দোয়া করলেন। আগুন ঘাড় ঘুরিয়ে তাকায়। প্লাস্টিকের ছুরি হাতে জমকালো শাড়ি পরিহিত মোমকে কেকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আগুনের চক্ষু চড়ক গাছ। এই সাজে মোমকে কোনো অপসরা থেকে কম লাগছে না। ল্যাম্পের হোল্ডারের আলোয় মোমের স্নিগ্ধ মুখবিবর আগুনের বুকে ঝড় তুলে দিচ্ছে। এই ঝড় কেবল মোম থামাতে পারে। আজ তো মোমকে ভালোবাসার যাতা করে আগুন পিষে মেরে ফেলবে। আগুন এগিয়ে যায়। বাড়ির লোকদের তোয়াক্কা না করে মোমের হাতে হাত রেখে কেক কাটে। সবাই একত্রে হাততালি দিয়ে আবারও শুভেচ্ছা জানালো। আয়মান স্নো স্প্রে করে তুষারের ন্যায় কৃত্রিম সাদা সাদা বরফ খণ্ড ঘটালো। আনিকা ময়ূরী লাভ শেপড বেলুন ঠাসঠুস শব্দ করে ফাটালো। আয়মানের বাচ্চাদের মতো প্যাপু বাঁশি বাজাচ্ছে। বাবা মা বোন ভাই ভাইয়ের বউ সবাইকে কেক খাইয়ে দিল। শুধু মোমকে কেক খাওয়ালো না, আর না নিজে খেলো। আগুনের এমন ব্যবহারে মোমের মুখটা ছোট হয়ে গেল। ইতিমধ্যেই চোখ দুটো জলে ভরে উঠেছে। বাকির আগুনকে কেক খাওয়ালে আগুন মুখে নিলেও গিলেনি, আড়ালে ফেলে দিয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে। মিনা রাশেদ নিজেদের রুমে চলে গিয়েছেন। ঘুমে ময়ূরীর চোখ ঢুলু ঢুলু অবস্থা। আনিকাকে বলেও ঘুমাতে চলে যায়। আনিকা আস্থা দিয়ে বলেছে ও সবকিছু গুছিয়ে রাখবে, চিন্তা করতে হবে না। আয়মান আনিকাকে জোর জবরদস্তি টেনে ছাদে নিয়ে গেল। ড্রয়িং রুম এখন সম্পূর্ণ ফাঁকা, শুধু আগুন মোম রয়ে গিয়েছে। মোম গাল ফুলিয়ে একরাশ বিষণ্ণতা নিয়ে চুপচাপ ঠায় দাঁড়িয়ে রয়েছে। আগুন এগিয়ে আসে। মোম ছিটকে দূরে সরে যায়। আগুন কোমর টেনে কাছে নিয়ে আসে। কেকের ছোট একটা টুকরো উঠিয়ে মোমের মুখে লাগিয়ে দেয়। মোমকে কিছু বুঝে ওঠার পূর্বাভাস না দিয়ে আচমকা মোমের ঠোঁটে ঠোঁট মেশায়। খোলা আকাশে উজ্জ্বল মিটিমিটি তারকারা জলজল করছে। রাতের আকাশে তারার সৌন্দর্য যেন এক অপার্থিব স্বপ্নের মতো। চারপাশ যখন ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে তখন আকাশের অগণিত তারা ঝিকিমিকি করে জ্বলে ওঠে, যেন অন্ধকারে চাদরে ছড়িয়ে থাকা মুক্ত রাশি। ঝলমলে তারাগুলো কখনো ছোট কখনো বড় দেখায়, কিছু উজ্জ্বল কিছু শ্রীয়মান। ছাদের ওপর দাঁড়িয়ে এই তারাভরা আকাশের নিচে সময় কাটানো মানে এক অদ্ভুত শান্তি অনুভব করা। ছাদে আসা মাত্রই আনিকা ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল। রেগে কটমট করে আয়মানের পানে তাকায়। তাদের দাঁত চেপে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। রাগের শরীর কন করে শীতের মধ্যে ঠকঠক করে কাঁপছে। আগুনের সামনে থেকে টেনে আনায় রাগ করেনি। আজকে রাগের কারণ আনিকা যখন আয়মানকে কেক খাইয়ে দিতে চেয়েছিল তখন আয়মান খায়নি। ভাব নিয়ে আনিকাকে ইগনোর করেছে। অমনি রেগে বোম হয়ে রয়েছে। আনিকা গটগট কদমে চলে যেতে চাইল। আয়মান বাধা প্রদান করলো। ছাদের দরজা বন্ধ করে ফটাফট আনিকার সামনে এসে দাঁড়ায়। আয়মান হাত ধরতেই আনিকা তেজি গলায় বলল, সারুন। আয়মানের অটল জবাব, ছাড়ার জন্য ধরেছি নাকি? আনিকা মুখ ঝামটি মেরে চোখ মুখ অন্ধকার করে রেখেছে। ছাদের এক সাইডে দোলনা রাখা আছে। আয়মান সরু চোখে চেয়ে আনিকার কোমর পেঁচিয়ে দোলনায় বসে পড়ল। আনিকা বর্তমানে আয়মানের কোলে অবস্থান করছে। আনিকা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। অভিমানের পাহাড় জমেছে মন গহীনে।
রাত্রদয়ে লেপ্টে রয়েছে বিষাদের ছাপ। হঠাৎ গলায় গালে ঠান্ডা কিছুর পরশ পেতেই আনিকা লোম হর্ষকভাবেই চকিতে আয়মানের দিকে দৃষ্টিপাত করল। আয়মান কেকের ক্রিম তার গালে লাগিয়ে দিয়েছে। আচমকা আনিকার গলদেশে মুখ ডুবিয়ে আয়মান লিক করতে লাগলো। আকস্মিক আক্রমণে আনিকা হকচকিয়ে যায়। চোখ খিচে বন্ধ করে পেরোবো হাতে আয়মানের চুল খামচে ধরল। তার নিঃশ্বাসের গতি জোরালো। গলা হতে মুখ উঠিয়ে আয়মান এবার আনিকার গালে স্পর্শ করলো। ঠোঁটের সাহায্যে আনিকার গালের ক্রিম গলধকরণ করে ফেলল। সবটুকু ক্রিম সাবার করে ক্ষান্ত হলো। তৃপ্তির ঢেকুর তুলে বাঁকা হেসে দুষ্টু কণ্ঠে আয়মান বলল, এখন মনে হয়েছে কেক খেয়েছি। এতক্ষণ স্বাদটা কেমন পাংশুটে মনে হয়েছিল। আনিকা আইঝাই করে ওঠে। ভেংচি কেটে মুখ ঘুরিয়ে নিল। আয়মান হাসল। অধর এগিয়ে আনিকার গালে চুমু খেল। কোমরে আরো শক্ত করে চাপ প্রয়োগ করে কাছে নিয়ে আসলো। আনিকার মুখ এদিকে ঘুরিয়ে স্লেজ স্বরে বলল, কেক খেয়েছি তো, তোমার থেকেই খেয়েছি। আশা করি এবার সব অভিমান বিলীন হয়ে গেছে। আনিকা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। কিঞ্চিত মুচকি হেসে কটাক্ষ করে বলল, অসভ্য, বেহেয়া, নির্লজ্জ, কথা নেই আপনার সাথে। উন্মুক্ত গগনের নিচেই দম্পতির নৈশব্দের দীর্ঘ সময় শ্বাস প্রশ্বাস ব্যতীত কোনো কিছুর শব্দ শোনা যাচ্ছে না। হয়তো দূর হতে শব্দ ভেসে আসছে, কিন্তু দম্পতির কর্ণধার হয়নি। আয়মানকে মৌন দেখে আনিকা মনটা খারাপ হয়ে গেল। আয়মান কি কষ্ট পেল? কোনো শব্দ কেন পাচ্ছে না আনিকা? আয়মানের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালেই আনিকা গাল ঘষে মিহি স্বরে বলল, আমার কোথায় আপনার খারাপ লেগেছে? দুঃখিত। আয়মান চোখ তুলে চায়। আনিকার কপালে প্রগাঢ় চুমু বসিয়ে থমথমে গড়ায় বলে। আনিকা আটঘাট বেঁধে আরও জড়সড় হয়ে আয়মানের কোলে বসে থাকে। গালে এক হাত ছুঁয়ে চুপচাপ আয়মানকে দেখতে থাকলো। আনিকার বুকে মাথা রেখে আয়মান আবেগ সমেত ভরা কণ্ঠে বলে, এই শ্যামকন্যা, কি আছে তোমার মাঝে, যার দরুন তোমার প্রতি আমার নেশা দিন দিন বেড়েই চলেছে? আহামরি সুন্দরী রমণী তো তুমি নও, তাহলে আমি কেন দেশের সাদা চামড়ার মেয়েদের রেখে বারংবার তোমার ওই কাজল কালো চোখের মায়ে আটকে যাই? তোমার শরীরের গন্ধ না পেলে ইদানিং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বুক ধুরপুর করে। এমন কেন হয় বলতে পারো? আনিকা টলমলের নয়ন জোড়া মেলে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। মুখটা আরও কাছাকাছি নিয়ে ছোট করে উত্তর দিল, আপনি শুধু আপনাতেই আটকাবেন, আমার জন্য পাগলামো করবেন। আপনার সব সুখকর পাগলামো সহ্য করার ক্ষমতা রাখি আমি, বুঝেছেন? আয়মান ঠোঁট এলিয়ে এক পেশে হাসল। প্রত্যুত্তরে আলতো করে আনিকার চোখের পাতায় চুমু খেল। বেহায়া উষ্ঠ ছুঁয়ে দিল গাল। হাতের বিচরণ অঢেল রইল। আঙুলের উষ্ণতা যেন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে আনিকার শরীরে। আনিকা চোখ বন্ধ করে অনুভব করে সেই মুহূর্তের জাদু। আয়মানের ঠোঁট আলতোভাবে ছুঁয়ে যায় আনিকার ঠোঁটে। প্রথমে হালকা স্পর্শ, তারপর ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। চুমুর সেই স্পর্শের সময় যেন থমকে যায়। আনিকার হৃদস্পন্দন বেড়ে যায়। তার হাত মুঠো করে আয়মানের শার্ট আঁকড়ে ধরে। আয়মানের হাতে আনিকার ঘাড়ে চলে আসে, তাকে আরও কাছে টেনে নেয়। হাওয়ায় মৃদু শেষ রাতের তারাদের ঝিকিমিকি সব যেন তাদের এই মুহূর্তেই সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। ঠোঁট ছেড়ে আনিকার থুতনিতে চুমু দিয়ে আয়মান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখে একরাশ ভালোবাসা, ঠোঁটে এক অদ্ভুত স্মিত হাসি। আয়মান আনিকার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, তুমি জানো, এই রাত, এই আকাশ সবকিছু তোমার মতোই সুন্দর। আনিকা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। আর এই লাজুক হাসিটাই আয়মানের মন ভরে দেয় আনন্দে। বেশি বেশি বলে ফেলেছেন। একদম না, আমার ডার্লিং অলওয়েজ চমৎকার একজন রমণী, আমার ব্যক্তিত্ব শ্যামকন্যা। সময় যদি এখানে স্থির হয়ে যেত, এই রাত যদি কখনো শেষ না হতো। আয়মান আনিকার মাথায় চুমু খেয়ে চুলে হাত পুড়িয়ে বলে, তুমি পাশে থাকলে রাত আমার দিনের মতো আলোয় ভরে ওঠে। আমার জোনাকি পোকা তুমি। আনিকা আয়মানের বাহু আঁকড়ে ধরে মিহি কণ্ঠে বলল, ছাদের মধ্যে এভাবে তারা ভরা আকাশের নিচে সময় কাটানোর মানেই এক অদ্ভুত শান্তি অনুভব করা। মনে হয় আকাশের এই তারারা আমাদের হাজারো গল্প জানে, কখনো আনন্দের, কখনো বিষাদের, আর তারা চুপচাপ থেকে আমাদের মনের স্বপ্ন বুনে যায়। আয়মান ঝুঁকে আসে, আনিকার কানে লতিতে চুমু খায়। কণ্ঠে আবেগ আকুলতা ছেড়ে হিসিয়ে বলে, তোমার ভাসুর বাবা হয়ে যাচ্ছে, আমি কবে বাবা ডাক শুনতে পারবো? আনিকার লজ্জায় হাঁসফাঁস লাগছে। দন্তপাটি দিয়ে আয়মানের বুকে কামড় বসিয়ে দিল। কোনো দিয়ে পেটে গুঁতা মারল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। চোখ বন্ধ করে আয়মানের বুকের সঙ্গে মিশে রইল। আয়মান ঠোঁট কামড়ে হাসে।
আনিকার অগোছালো চুলের ভাঁজে পরপর কয়েকটা চুমু খেলো। মুগ্ধতা সমেত পুনরায় একই ভঙ্গিতে ফিস ফিস করে বলল, আমাদের প্রেমময় উন্মাদনা ভালোবাসার সফর শেষ হওয়ার নয়। প্রতিটি স্মৃতি আমাদের হৃদয়ের উপন্যাসের প্রতিটি অধ্যায়ের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে চিরকাল। শুভ্রতার আভায় মোড়ানো আমাদের এই পথ চলা সবসময় সময়ের পরিসীমা অতিক্রম করে চিরস্থায়ী হবে। শুরুতে যেমন মায়াবী ছিল আমাদের ভালোবাসার গল্প, শেষেও তেমন অন্তত থাকবে তার সৌন্দর্য। আমাদের পথ চলার ধ্রুবতারা হয়ে থাকবে বিশ্বাস, একসাথে থাকবে প্রতিশ্রুতি। যেখানে সমাপ্তি বলে কিছু নেই, আছে শুধু ভালোবাসা আর অবিরাম স্পর্শ, যার শুরু তো আছে তবে শেষ নেই। সাদা লাইটের আলোতে বদ্ধকক্ষে মোমের দুহাত বিছানার সঙ্গে চেপে ধরে তার উপর ঝুঁকে রয়েছে আগুন। মোম চক্ষুদায় বড় বড় করেই চেয়ে আছে। আগুন পলকহীনভাবে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। মোম বুঝতে পারছে না আগুন এমন করছে কেন। দীর্ঘক্ষণ একই অবস্থায় থাকায় মোমের ঘাড় ব্যথা করছে। মাথার নিচে বালিশ নেই, আগুন ওকে নড়তে দিচ্ছে না। মোম বৃথা চেষ্টা করে আগুনকে ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু সক্ষম হলো না। মোম বিরক্তি চাহনি নিক্ষেপ করে বলে, কি দেখছেন? আগুন ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, দেখছি আবার কোমলমতি কত বড় হয়ে গেল। মানে? আগুন মোমের বুকে ঠোঁট ছুঁয়ে ধীর গলায় বলল, মানে বেশি বেশি আদর করার জন্য পারফেক্ট বয়স হয়ে গিয়েছে। মোমের শরীর শিউরে উঠল। একটু নড়ার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। মানুষটার বলবান শরীর বালিশের মতো ঠেসে রেখেছে তাকে। ছটফটিয়ে বলে উঠল, এমন কেন করছেন? সরুন। আগুন সরল না, নড়ল না, একই রকম গায়ের সাথে মিশে থেকে শুধালো, আজকে রান্না করেছে কে? তুমি? মোম ছোট করে বলল, হ্যাঁ। আমার জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার প্ল্যান কি তুমি করেছো? জি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, এই সুন্দর সাজ কি আমার জন্য সেজেছো? মোম ঠোঁট উল্টে তেরা কণ্ঠে খোঁচা মেরে বলল, না, আমার আরো 10-12টা জামাই আছে, তাদের জন্য। আগুন তুরন্ত মোমের গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট কামড় দেওয়ার পাশাপাশি চুমু দিতে শুরু করলো। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। কিছুটা শক্তি খাটিয়ে আগুনকে সরিয়ে কোনো রকম উঠে বসল। জোরে জোরে শ্বাস টানছে। আগুন পুনরায় কাছে টেনে নিল। গালে ঠোঁট বুলিয়ে দুপাশে হতে দুই বাহু চেপে ধরল। চোয়াল শক্ত করে ধমকে বলল, সাহস বেড়ে গিয়েছে? মোম পলক ঝাপটিয়ে সরল গলায় বলল, তাহলে প্রশ্ন কেন করছেন? কার জন্য সেজেছি? আপনি ছাড়া আর অন্য কারোর জন্য সাজবো নাকি? আগুন চক্ষু হাসল। মোমের রক্তজবা নিচে ঠোঁট কামড়ে ধরল। ঠোঁটে ঠোঁট রেখে নেশাক্ত কণ্ঠে বলল, আমি তো পাগল হয়ে যাচ্ছি কোমলমতি, এখন এর থেকে পরিত্রাণের উপায় কি? মোম ঠেলে আবার সরিয়ে দিল। তাকায় আগুনের আদরে। তার ঠোঁটে দুর্বোধ্য হাসি, নিগড় চাহনিতেও তাই। ঝট করে এক টান মারো উত্তাল ঢেউয়ের ন্যায় বুকের মধ্যে এসে আসতে পড়ল মোম। হকচকানো দৃষ্টি তুলতে আগুন ভ্রু নাচালো। খবরদার আমার থেকে বিন্দু পরিমাণ দূরে যাওয়ার চেষ্টাও করবে না। একটু থেমে লম্বা লম্বা শ্বাস টেনে ব্যগ্র গলায় ফের পড়ে, তোমার সারপ্রাইজে আমি অ্যাপ্রিসিয়েট হয়েছি, আমার তো উচিত তোমাকে কিছু দেয়া। মোম চড়া হাসি উপহার দিয়ে বলে, আমার আর কিছু চাই না। এ পর্যন্ত আপনি অনেক দিয়েছেন, সেগুলো নিয়ে আমি সন্তুষ্ট। আগুনের কণ্ঠে নিপাত জেদ। আমি দিবই। কি দেবেন? আমার ভালোবাসা। মোম লজ্জায় নুয়ে গেল। আড়ষ্টতায় ক্ষুদ্র সত্তা বোধ হলো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। মোমের ঘাড়ের চুলগুলো অন্য পাশে নিয়ে উন্মুক্ত ঘাড়ে আগুন ওষ্ঠবোধ চেপে ধরল। লম্বা শ্বাস টেনে মেয়েলির শরীরই ঘ্রাণ নাসারন্ধ্রে লুফে নিল। সে তাই ঘন ঘন চুমু খাচ্ছে, অধর ধারা স্লাইড করছে অবলীলায়। মোমের শরীর দূরে উঠল। হাঁসফাঁসে বিমূঢ় অবস্থা। মোমের কানের পিঠে চুমু খেয়ে আগুন শীতল গলায় শুধায়, বলো। মোম শুষ্ক ঢোক গিলল। কথাটা বলার জন্য নিজেকে প্রস্তুত করে। হাঁ করে বলার পূর্বেই নিজেকে শূন্যে আবিষ্কার করে। মোম হকচকিয়ে যায়। উৎকণ্ঠিত নিষ্প্রভ দৃষ্টিতে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকলো। আগুন তাকে কোলে তুলে ব্যালকনির দিকে পা বাড়ালো। যেতে যেতে বলল, আজ চন্দ্রবিলাস করব। ব্যালকনিতে এসে মোমকে নিয়ে আগুন কাউচে বসে পড়ল। আগুনের হাত মোমের পেটে বিচরণ করছে। মোমের কাঁধে থুতনি ছেঁকিয়ে নীরের স্বরে বলল, তখন কি বলতে চাইছিলে এবার বলো। মোম সময় নিল, নিজেকে ধাতস্থ করল। চোখ মুখ খিচে সুমধুর বাক্য আওড়ালো, আপনি বাবা হতে চলেছেন মাস্টারমশাই। মোমের কথা আগুনের করগোচর হলো বটে, কিন্তু মস্তিষ্ক ক্যাচ করতে সক্ষম হলো না।
ভাবুকতা গলায় প্রশ্ন করলো। বুঝলাম না। আগুনের হাত টেনে মোম নিজের পেটে রাখলো, ছলছল চোখে চেয়ে ভঙ্গুর গলায় জানালো, আপনার আর আমার ভালোবাসার অস্তিত্ব রয়েছে এখানে। আগুন থমকে গেল। বক্ষস্থল প্রচন্ড গতিতে ধরাস ধরাস করছে। হতবিহব্বল অক্ষিপটে ফ্যালফেল করে চেয়ে রইল। তীব্র উত্তেজনায় শরীর কাঁপছে। মূর্তির মতোই চুপচাপ ঠায় বসে কথা বলতে চাইছে, কিন্তু পারছে না। কণ্ঠনালী ভেদ করে কথা বের হচ্ছে না। ব্রিয়ানতায় অবিশ্বাসের ছাপ স্পষ্ট। অনুভূতির অচেনা এই তাণ্ডব লীলায় গোটা শরীর থেমে গিয়েছে। আচ্ছা, পৃথিবী কি আগুনের অন্তঃস্থর ন্যায় থমকে আছে? ঘড়ির কাঁটা চলছে না, নাকি ওর শ্বাস আটকে পড়েছে বুকে? এই জ্ঞান হারিয়ে ফেলার মতো অস্থির ভাবটা কিসের তবে? আগুনের বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় মুখমণ্ডলে মোম নিগুড় দৃষ্টিতে তাকায়। আগুনের ভাবভঙ্গি বোধগম্য হচ্ছে না। আগুনের মন মস্তিষ্ক কি চলছে বোঝা বড় দায়। মোমের উৎকণ্ঠায় ভয় জেগে বসেছে। কতবার আগুনের থেকে বাচ্চা চেয়েছে, কিন্তু আগুন বারংবার ফিরিয়ে দিয়েছে। কান্নাকাটি রেশারেশি চেঁচামেচি করেও লাভ হয়নি। আগুনের নিজের জেদে অটল থেকে বলেছে 21 বছর বয়স না হওয়া পর্যন্ত যেন বাচ্চার কথা মাথাতেও না আনে। এখন মোমের 18 বছর চলমান। সেই জন্য কি মানুষটা মেনে নিতে পারছে না? রেগে গিয়েছে কি লোকটা? কোনো প্রশ্নেরই কোনো সুরাহাসে পাচ্ছে না। ড্যাব ড্যাব নজর দুটো শুধু একভাবেই আগুনকে দেখছে। মোমের পৃথিবী দূরে উঠল। এসব চিন্তা করে পৃষ্ঠদেশে শীতল স্রোত বয়ে গেল। বুকের মাঝে অস্থিরতার শেষ নেই। ভয়ে হাত পায়ে নামলো কম্পন। থেমে থেমে ক্ষুদ্র শরীরটা কেঁপে কেঁপে উঠছে। মোমের নিঃশ্বাস আটকে আসছে, ঘন ঘন শ্বাস টানছে। সেই মুহূর্তে মোম অনুভব করলো কেউ তাকে নিজের বাহু জোরে বেষ্টনী করে রেখেছে। আগুন তাকে প্রচন্ড শক্তি খাটিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আগুনের শরীর মৃদু কাঁপছে। মোম টের পেল ঘাড়ে ফোঁটা ফোঁটা পানির কণা টপ টপ করে পড়ছে। আগুন কি কাঁদছে? মোম নিজের থেকে আগুনকে ছাড়িয়ে নিল। আগুনের চোখে অশ্রু দেখে নিজেও কেঁদে দিল। আগুনের দু চোখ ছাপানো অদ্ভুত কোনো মুগ্ধতায়। আগুন মোমের ঠোঁটে আঙুল ছুঁয়ে কাঁদতে নিষেধ করলো। মোম হেঁচকি তুলে কাপা গলায় অভিযোগ জানায়, আপনার মৌনতা আমায় কষ্ট দিচ্ছিল, জানেন কি? আগুন প্রত্যুত্তর করল না। খসখসে অঞ্জলি পুজে মোমের কোমল স্নিগ্ধতায় ভরপুর মুখশ্রী তুলে নিয়ে উদ্ভ্রান্তের মতো চুমুতে চুমুতে ভরিয়ে তুলল। আগুন পাগলের মতো একবার মোমকে বুকে জড়িয়ে ধরছে, তা একবার পুরো মুখমণ্ডল জুড়ে অসংখ্য চুমু খাচ্ছে। আগুনের আদর খেয়ে মোম ধীরে ধীরে শান্ত হলো। কিয়ৎকাল পর সময় নিয়ে দুজন স্বাভাবিক হলো। আগুন ঝুঁকে মোমের পেট হতে কাপড় সরিয়ে দৃঢ় চুম্বন করে সেথায় মাথা রাখলো। প্রফুল্ল সতেজ হেসে চনমনে কণ্ঠে বলল, ভালোবাসি কোমলমতি, ভালোবাসি আমাদের অস্তিত্বকে, অনেক বেশি ভালোবাসি আমার বাবুর আম্মুকে। মোম চমকে উঠল। কিয়ৎ পরিমাণ থম মেরে বসে রইল। পর মুহূর্তেই আগুনের মুখে এই প্রথম ভালোবাসি শব্দটা শুনে হাউমাউ করে কেঁদে উঠল। এই ছোট্ট জীবনে মোমের অপূর্ণ কিছুই নেই, সবকিছুই কানায় কানায় ভরে গিয়েছে। এতদিন যা শুনতে চেয়েছিল আগুন আজ সেটাও শুনিয়ে দিল। মোমের আর কিছু চাওয়ার নেই। মোমের কান্নায় আগুন হকচকিয়ে যায়। মোমকে আদুরের সহিত প্রশস্ত বুকে জড়িয়ে নিল। মোম চোখে জল সমেত ফ্যাসফ্যাসে গলায় জিজ্ঞেস করল, আপনি খুশি হয়েছেন? আগুনের চোখে পানি চিকচিক করছে। মোমের নাকে চুমু খেল। নাকে নাক ঘষে উচ্ছ্বসিত গলায় বলল, কেন খুশি হব না? তোমার পাতলা গরনের চুনোপুটি মার্কা শরীরের কথা চিন্তা করে আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাইনি। তার মানে এই নয় যে আমার বাচ্চা আসছে শুনে কিংবা অসন্তুষ্ট হব। আজকের জন্মদিন উপলক্ষে বেস্ট গিফট এটা ছিল আমার কোমলমতি। মোম অশ্রুসিক্ত নয়নজোড়া আগুনের আদরে নিবদ্ধ করে অনুরোধ সমেত আর্জি জানালো, আরেকবার বলবেন? আগুন ভ্রু উঁচিয়ে বলে, কি? ভালোবাসি কথাটা। আগুন মুচকি হাসল। মোমের গলায় চুমু খেয়ে শীতল কণ্ঠে বলে উঠল, ভালোবাসি। মোম চোখ বুঝে ফেলল। প্রশান্তি হেসে ফের চোখ খেলল। খেয়ে হারিয়ে আগুনের মুখটা নরম তুলতুলে হাতে তুলে নিল। পদ্মাকুড়ির ন্যায় লাল অধৈর্যরা এগিয়ে আগুনের গালে কপালে নাকে টুপটাপ বৃষ্টির মতো চুমু খেল। আগুন হতভম্ব হয়েই নেত্রদ্বয় বড় বড় করে ফেলল। আগুনের বেসামাল তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের সম্ভূতি ফিরল। নিজের কাছে নিজেই লজ্জায় আড়ষ্টতায় আটকে পড়ল। সরে আসতে নিতেই আগুন বলিষ্ঠ হাতে উদরে চাপ প্রয়োগ করে কাছে টেনে নিল। আগুনের কোটরে বিষ মেশানো মাদকতা, যা দেখে মোমের দেহের সমস্ত শিরায় অবধি রক্ত সনাচন বন্ধ হওয়ার উপক্রম। মেয়েটা বেশিক্ষণ ওই নেশালো চোখে চোখ রাখতে পারল না। চট করে নামিয়ে নেয় নিচে, খুব কষ্টে মুখ খোলে। এভাবে তাকাবেন না,
ধ্বংস হয়ে যাব। মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে নেশাক্ত আবেগীয় গলায় আগুন বলল, ভালোবাসার ধ্বংসে কেউ ধ্বংস হয় না, জানোই তো। তোমার থেকে দূরত্ব সহ্য হয় না, তবুও সরে যেতে চাইছো। মোম পেরোবো দু হাতে আগুনের গলা জড়িয়ে ধরে, ব্যগ্র গলায় বলে, আপনার থেকে দূরে যাওয়ার সাধ্য আমার আছে? আপনাকে ছাড়া তো নিজেকে কল্পনাই করতে পারি না। আজ আকাশে গোলাকার সুন্দর চাঁদ উঠেছে, প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস বইছে, চাঁদের কিরণ উকি দিচ্ছে প্রেমে বুঁদ হওয়া দুই কপত কপতির ব্যালকনিতে। আগুনের নিকট আকাশের বুকে থাকা চাঁদের থেকে আগুনের বুকের চাঁদটা বেশি সুন্দর আর দামি মনে হচ্ছে। আগুন অষ্টপট এগিয়ে মোমের ললাটে এক মৃদু চুমু খায়। মোম চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শের উষ্ণতা। আগুনের ছোঁয়ায় মোম শিহরিত হয়। দুজনের মধ্যে যেন কোনো শব্দ নেই, শুধু অনুভূতির এক গভীর স্পন্দন। নীরব রাত, চারপাশে নিস্তব্ধতা, দুজনেই একে অপরের খুব কাছে। আগুন মোমের চোখের দিকে গভীরভাবে তাকায়, তার দৃষ্টি এতটাই তীব্র যে মোম লজ্জায় চোখ নামিয়ে নেয়। আগুনের বুকে মাথা রেখে মোম মিহিস্বরে বলল, আপনার আমার ভালোবাসার প্রণয় 1000 বছরেও শেষ না হোক। মোমের কপালে কপাল ঠেকিয়ে ভারী কি নিঃশ্বাস ছাড়ো আগুন, কণ্ঠে মাদকতা মিশিয়ে হাসকি স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো, আকাশ জুড়ে চাঁদের আলো সোনালি রং ছড়ায়, তোমাকে যতবার দেখি ততবার আমার মন হারায়। শুভ্র রঙা ভালোবাসা ছুঁয়ে যায় প্রাণের গান, তুমি ছাড়া এই জীবন যে শূন্যতার সমান। চাঁদের আলোয় তোমার ছায়া স্বপ্ন এনে দেয় সুর, তোমায় পেয়ে মনে হয় এই জীবন সুন্দর ভীষণ মধুর। রং তুলি দিয়ে ফুটে ওঠে কত শত প্রেম গাথা, আবারও বাতাবরণে পরিস্ফুটিত হবে আমাদের শুভ্র রাঙা ভালোবাসা।